স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। আজ আমরা আলোচনা করব ইমিগ্রেশন নিয়ে এবং আলোচনায় গুরুত্ব পাবে ট্রাম্প প্রশাসনের যে নীতি পরিবর্তন সেটি আসলে ইমিগ্রেশনে কি ধরনের প্রভাব ফেলছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অ্যাটর্নি অশোক কে কর্মকার আমার সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন। অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ভালো আছেন সবাই? I'm sorry, like here very clearly menu. দর্শক আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে আপনারা টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজে কিছুক্ষণের মধ্যেই লাইভ স্ট্রিমিং শুরু হবে, এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনারা চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কে আপনার যদি কোনো মতামত থাকে আপনি সেই মতামতটি জানাতে পারেন। ইমিগ্রেশন সংক্রান্ত কিংবা কোনো আইনি বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত অতিথি অ্যাটর্নি অশোক কে কর্মকার। আমরা আলোচনা শুরু করব। অশোক কে কর্মকার, পরিবর্তনের কথা বলা হচ্ছে, ইমিগ্রেশন নীতি পরিবর্তন সাধারণ মানুষের জীবনে আসলে কি ধরনের প্রভাব ফেলেছে? আমি যদি আমাদের কমিউনিটির কথাই বলি, আপনার তো অভিজ্ঞতা রয়েছে, নানাবিধ অভিযোগ আপনি পাচ্ছেন, অনেক সমস্যা নিয়ে আমাদের কমিউনিটির অনেকেই আপনার কাছে আসে। বর্তমানে আসলে কি প্রভাবটা পড়েছে সাধারণ মানুষের জীবনে? ধন্যবাদ। আমি আমার একটু হিয়ারিং এ আজকে সমস্যা আছে, নতুন কম্পিউটার, আই এম সরি অ্যাবাউট দ্যাট। সো প্রথমেই যেটা আমাদের বলা দরকার যে বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে বেশি করে প্রশ্ন এসছে যে কারা রেজিস্ট্রেশন করাবেন এবং নতুন করে রেজিস্ট্রেশনের কি প্রয়োজন। মানুষ অনেক ভীত সন্ত্রস্ত যে কে এটা করাবেন। সুতরাং এই পরিবর্তনগুলো অবশ্যই এখনো আমরা যেটা বলি যে ইট ইজ নট গুড চেঞ্জ। আমরা সবসময় চেঞ্জ মানেই বলে থাকি যে ইট শুড বি সামথিং গুড, বাট এই মুহূর্তে যেটা আমরা দেখছি কোনো পরিবর্তনই আমাদের এই সবাই পক্ষে। সুতরাং সেই পরিবর্তন বলতে আমরা বুঝি যে বর্তমানে এখন রেজিস্ট্রেশন করার জন্য বলা হচ্ছে যে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এদিক থেকে বলতে গেলে আমরা একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে থেকে যাচ্ছি। Can you hear me? জি, অশোক কে কর্মকার, আমরা আপনাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি, বলুন। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে অনেকেরই প্রশ্ন আছে যে আমরা রেজিস্ট্রেশন করতে যাব কি যাব না। তো এই ক্ষেত্রে আমার উত্তরটা হবে যে আপনার যদি আপনি রিকোয়ার্ড হন রেজিস্ট্রেশন করার জন্য তো অবশ্যই যাওয়া উচিত। তবে মনে রাখবেন যে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অনেকগুলো প্রস অ্যান্ড কনস রয়ে গেছে। যেন অ্যাটর্নি আমরা বলতে পারি না যে আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন না যদি আপনার রেজিস্ট্রেশন করার রিকোয়ার্ড থাকে। কিন্তু যারা কিনা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট, যারা কিনা ভিসার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন অথবা পরবর্তীতে এসে ফিঙ্গারপ্রিন্ট করেছেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, তাদের কিন্তু এই রেজিস্ট্রেশনের আওতায় পড়ে না। মনে রাখবেন যে যারা পড়েন আওতায়, যদি কখনই ফিঙ্গারপ্রিন্টেড হননি, তাদের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক। আপনাদের দেখেন এই আজকেই একটা সংবাদ এসছে যে একজন ইউকে ম্যান, তাকে কোর্টে কিন্তু তাকে পানিশ করা হয়েছে ক্রিমিনালি। আমরা জানি এতদিন যে ইমিগ্রেশনের কিন্তু ইউজুয়ালি যে এটা হলো সিভিল কনসিকুয়েন্সেস আছে, কিন্তু ক্রিমিনাল কনসিকুয়েন্স এরকম ছিল না। কিন্তু এখন যে ঘটনাগুলো হচ্ছে সেটা হলো অনেক ইমিগ্রেশন ভায়োলেশনস গুলো বা কমপ্লাই করা না জন্য, যেমন যখন রিকোয়ারমেন্টটা কমপ্লাই করা হয় না, সেগুলো কিন্তু ক্রিমিনালি কিন্তু প্রসিকিউটেড করা হচ্ছে। সুতরাং সেই যে ইউকে ম্যান যাকে প্রসিকিউট করা হলো, তাকে একদিন মাত্র জেল দেওয়া হচ্ছে। অবশ্যই কম, কিন্তু গুড, বাট তার সাথে যে কনসিকুয়েন্সেস গুলো আছে তার অনেক বেশি, যেমন মিসডিমিনার চার্জ এগুলো। এবং আপনি জানেন যে এর ফলে কিন্তু আপনার এই চার্জের ফলে কিন্তু তাকে রিপোর্ট করা যেতে পারে বা করা হয়ে থাকে। তো সুতরাং ছোট ছোট ঘটনাগুলো এখন বড় আকারে করা হচ্ছে, যেটা পূর্বতন আইনকে কাজে লাগিয়ে। সুতরাং খুবই আমাদেরকে অ্যালার্ট হতে হবে। বিশেষ করে যদি আপনাকে রিকোয়ার্ড হয় যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন, তখন আপনাকে ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্ম পূরণ করা খুবই কমপ্লিট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওখানে কিন্তু অনেক ভুল করার জায়গা রয়ে গেছে। যেমন অনেকেই হয়তো খেয়াল মনে করেন যে
আমার মনে হয় আমি সঠিক বলছি, আমি কিভাবে ঢুকেছিলাম, কিভাবে কোনো নাম ব্যবহার করেছিলাম কিনা, আপনাকে দেখা যাচ্ছে যে আপনি অন্য কোনো নাম ব্যবহার করেছিলেন কিনা। তো আপনি সেখানে যদি নামের ভেরিয়েশনও থাকে, যদি না বলেন তাহলে এটাও কিন্তু একটা আপনার অপরাধ, এবং সে কারণে কিন্তু আপনাকে ডিটেনশন নিতে পারে এবং আপনাকে সে কারণে কিন্তু এক্সপেডিটেড রিমুভালের মধ্যে ফেলতে পারে। সুতরাং ইটস ভেরি ডিফিকাল্ট, বাট উই হ্যাভ টু বি ভেরি ভেরি কনসার্ন। কিন্তু যারা অলরেডি ফিঙ্গারপ্রিন্টেড হয়েছেন, যাদের ওয়ার্ক পারমিট আছে, তাদের জন্য এটা কোনো সমস্যা। জি, আমরা একটু দর্শকদের টেলিফোন নিয়ে আসতে চাই। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে, একটু কথা বলে দেখি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মামুন, আমি নিউ জার্সি থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমার দুটি প্রশ্ন এই স্যারের কাছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি দুটোই ছোট ছোট করে বলবো। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমার ওয়ার্ক পারমিট এটা এক্সপায়ার হয়েছিল 2024 এন্ড অফ 2024। সো আমি ওইটা জানছিলাম যে ওইটা অটোমেটিক এক্সটেনশন করছে ইউএসসিআইএস এ 540 দিনে। সো তার জন্য ওই আমার কার্ডটা তো ফিজিক্যালি আমার কার্ডটা অলরেডি এক্সপায়ার। তো আমি অনলাইনে দেখতে পাচ্ছি আমার ক্যাটাগরি বা ডেট এক্সপায়ার ম্যারেজে 540 দিন। তো তারা এক্সটেনশন করছে। তো ওটার জন্য কি আমার ইউএসসিআইএস থেকে কোনো লেটার বা কোনো কিছু আনতে হবে কি না? এটি কতটুকু? ধন্যবাদ। আপনার যে প্রশ্ন সেটা হলো যে 540 দিন আপনাকে এক্সটেন্ড করা হয়েছে, এই জন্য আলাদা কোনো লেটার আনতে হবে কিনা, যদি আমি বুঝে থাকি সঠিকভাবে। তো আপনার যে রিসিট আছে তার মধ্যে কিন্তু লেখা আছে 540 দিন আপনাকে এক্সটেন্ড করা হয়েছে। দ্যাট শুড বি এনাফ। এই জন্য আলাদা কোনো লেটারের কোনো প্রয়োজন নেই বা আপনাকে কোনো দেওয়া হবে। ওটা আমার কাছে নাই। আপনার কাছে না রিসিট আপনি রিসিট পাননি কখনো? না, ওইটা তো প্রথম যখন আমি অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করার পরে ওইটা রিসিভ লেটার পেয়েছিলাম। তারপরে তো আর কোনো লেটার আসে নাই। তখন আমি ইউএসসিআইএস ওয়েবসাইটে দেখলাম যে তারা এইটা অটোমেটিক এক্সটেনশন করছে। ওইটা 2 ইয়ার্সের আসছিল আমার 2022-তে আমি অ্যাপ্লাই করছিলাম। তো আমি 24 পর্যন্ত পেয়েছিলাম, ওইটার ডেট ছিল। তারপরে আমি ইউএসসিআইএস ওয়েবসাইটে দেখছিলাম যে 540 ডেজ তারা অটোমেটিক এক্সটেনশন করেছে ওই কার্ডগুলা, এই ক্যাটাগরি যাদের 2 বছর ছিল। আপনার এটা কার্যকর হয়ে যেদিন থেকে আপনার এক্সপায়ার করার কথা তার থেকে 2 বছর, মানে 540 ডেজ, নট 2 বছর। জি, 2 বছর না, 540 ডেজ, এটা প্রায় 1.5 বছরের মতো, তাই না? তো সেটাকে এক্সটেন্ড করা হয়। আমি আপনার যদি কথাগুলো ভালোভাবে বুঝে থাকি আমি ঠিক এর বেশি বুঝতে পারছি না। আপনি প্রশ্নটা কি দেন? দর্শকের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিই। শহীদ আছেন, শহীদ CHY, তিনি বলছেন তিনি ভিজিট ভিসা নিয়ে ইউএসএতে এসেছেন 2017-তে, 2022-এ তিনি বিয়ে করেছেন, 2024-এ অ্যাডভান্স প্যারোল নিয়ে তিনি বাংলাদেশে গিয়ে এসে এখন কি আবার অ্যাডভান্স প্যারোল নিয়ে দেশে যেতে পারবেন কিনা? ধন্যবাদ। প্রথমত হলো দেশে যাবেন কিনা এটা একটা কথা, দেশে যেতে পারবেন কিনা আরেকটা কথা। আপনি অ্যাডভান্স রোলে অ্যাপ্লাই করলে আপনি যদি সেটাকে অ্যাপ্রুভড হয়, অবশ্যই সেটার কারণে আপনি নিয়ে দেশের বাইরে যেতে পারেন। কিন্তু দেশে এই মুহূর্তে আপনি যাবেন কিনা সেটা আলাদা সিদ্ধান্ত। কিন্তু লিগালি আই ডু নট সি এনি প্রবলেম। মানে উনি যদি আবার দেশে যান সেক্ষেত্রে আসার সময় ওনার ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না, কোনো অ্যাটর্নি বা কেউ বলতে পারবে না। there are lots of ifs and buts, সুতরাং এমন কোনো প্রশ্ন আমি এই মুহূর্তে হয়তো আপনাকে অনিয়ারে করবো না। কিন্তু যেটা আমি বললাম, লিগালি যদি আপনার অ্যাপ্রুভড হয় দেশ যাওয়ার, তো অবশ্যই আপনি অ্যাডভান্স প্যারোল যদি অ্যাপ্রুভড হয় আপনি যেতে পারবেন, এটা লিগালি কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি প্রত্যেক দিন যে খবরগুলো আমরা লক্ষ্য করি বা দেখি, তাহলে এমন লিগাল পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু অনেক সময় সমস্যায় পড়ছে। এখন আবার একই সাথে কথা বলি, যারা কিনা এরকম সমস্যা পড়ছেন তার জন্য কিন্তু বিভিন্ন ঘটনা থাকতে হয়, কোনো ক্রিমিনাল রেকর্ড, মিথ্যা কোনো ইনফরমেশন প্রদান করা, এইসব কারণেই কিন্তু সাধারণত এই সমস্যাগুলো পড়ে থাকেন। সুতরাং আমরা কেউই বলতে পারবো না যে আপনি সমস্যায় পড়বেন কি পড়বেন না, বিকজ দেয়ার আর লটস অফ ইনফরমেশন উই নিড, এবং আপনি নিশ্চয়ই অনেক এই সমস্ত ইনফরমেশন দেবেন না, আমরা চাইতে পারবো না। সুতরাং বিফোর ইউ লিভ দ্য কান্ট্রি,
আপনি চিন্তা করবেন যে কোনোভাবেই আপনি এমন কোনো ড্যামেজিং কোনো ঘটনা আছে কিনা, কোনো ডেরিভেটিভ কোনো ইনফরমেশন আপনার সম্পর্কে থাকতে পারে কিনা, এই সম্পর্কে আপনি জেনেই আপনি সিদ্ধান্ত নেবেন। জি ধন্যবাদ। জি, যারা আসলে দেশে যেতে চান বিভিন্ন পদ্ধতি নিয়ে, তাদের আসলে একটাই কনসার্ন থাকে কিংবা একটা জায়গাতেই তাদের আতঙ্ক কাজ করে যে তারা আসলে আবার ব্যাক করতে পারবেন কিনা, ইমিগ্রেশনে কোনো রকম কোনো সমস্যা কিংবা হয়রানি হবে কিনা। এই বিষয়টা দেখছি বর্তমানে কমিউনিটিতে আসলে খুব বেশি আতঙ্কই বলি কিংবা এক ধরনের কনসার্নের জায়গায় বলি তৈরি হয়েছে। আরও একটি টেলিফোন নিয়ে আসি, দেখি আরও একজন দর্শক কি বলতে চান। দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ইমান বলছি। আমার একটা কোশ্চেন ছিল যে আমি F1 স্ট্যাটাসে আছি, তো আমি রিয়েল আইডির জন্য রিসেন্টলি অ্যাপ্লাই করছি, তো আমি কি মানে ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করতে পারবো রিয়েল আইডি ছাড়া? আচ্ছা, কিসে অ্যাপ্লাই করেছেন আপনি? রিয়েল আইডি। রিয়েল আইডির জন্য যে অ্যাপ্লিকেশন, আপনি আপনার কাছে যে রিকোয়ারমেন্ট আছে রিয়েল আইডির জন্য, এলিয়েন নাম্বার আপনার আছে, যদি আপনি F1 এর পরে কোনো কিছু অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, আমি F1 ভিসায় আছি, আমি F1 ভিসা হোল্ডার। মানে স্টুডেন্ট ভিসায় আছে। ওকে, তো স্টুডেন্ট ভিসায় থাকলে আপনাকে রিয়েল আইডি আমাকে একটু দেখতে হবে, কারণ যারা আপনার কোনো এলিয়েন নাম্বার থাকার কথা না, যদি না থাকে তাহলে আপনাকে কিভাবে প্রসেস করবে আমি ঠিক এই মুহূর্তে আপনাকে করতে পারছি না। ধন্যবাদ। জি, অ্যাটর্নি অশোক কর্মকার, এই বর্তমান সময়ে অনেকেই এসে এই অভিযোগটি করছেন যে যারা আসলে মানে ডোমেস্টিকভাবেও যারা আসলে ফ্লাই করছেন তারাও একরকমের হয়রানির মুখোমুখি হচ্ছেন কিংবা অনেক বেশি প্রশ্ন, অনেক বেশি জেরার মুখোমুখি হচ্ছেন, কিছুটা সমস্যা আসলে তৈরি হচ্ছে। এই ধরনের কোনো অভিযোগ কি আপনার কাছে এসেছে কিনা সম্প্রতি? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত হলো যে এই জেরার মুখে পড়াটা খুব মানে এখন এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অস্বাভাবিক না, বা আমি আনইউজুয়াল দেখছি না। আমরা সবাই জানি যে যেখানে পার্মানেন্ট রেসিডেন্টরাও কিন্তু এই হয়রানির শিকার হচ্ছেন, এটা হয়রানি বলবো আমরা। প্রশ্ন করাটা কোনোভাবেই কিন্তু কাউকে বলতে পারবো না অবৈধ, কিন্তু প্রশ্ন করার মধ্যে থেকেও মানুষকে হয়রানি করা যায়, লয়ের মধ্যে থেকে হয়রানি করা যায়, সেটা আমরা জানি। আপনি আমরা বলি যে অনেক লিটিজিয়াস পিপল বলি, যারা মামলা করেন, শুধু মামলাই করতে থাকেন, তাদেরকে লিটিজিয়াস পিপল বলা হয়, এবং তারা আসলে উদ্দেশ্য হলো মামলা করার মাধ্যমেই মানুষকে হয়রানি করা, যে আপনি করা। সুতরাং প্রশ্ন করাটা যেমন মানে অবৈধ না, ইমিগ্রেশন অফিসার যারা আছেন, তাদের ফেডারেল যারা ইমিগ্রেশনের দায়িত্বে আছেন, তারা কিন্তু যে কোনো কাউকে যে কোনো প্রশ্ন করতে পারেন। কিন্তু এটা যে হার বা বেড়েছে অথবা যেভাবে মানুষকে করা হচ্ছে, আমার কাছে মনেই হচ্ছে যেটা হয়রানির পর্যায়ে চলে যাচ্ছে। মানুষ একটা ভয়ের রাজত্ব তৈরি হয়েছে। সুতরাং এই সময় রং প্লেসে রং টাইমে থাকাটাই এক ধরনের মুশকিল হয়ে গেছে, রাইট? এখানে ঠিক ইলিগাল কিছু হচ্ছে তা না, কিন্তু লয়ের প্রয়োগটা হচ্ছে অনেকটাই আপনি বলতে পারেন আনফেয়ার, অথবা অনেকটাই হয়রানিমূলক। সেটাই একটা এই মুহূর্তে। সুতরাং মানুষকে, আমাদের সবাইকে একটু সাবধান থাকতে হবে। অনেক ছোটখাটো বিষয় যদি আপনার সমস্যা থাকে, মনে করেন আপনি বেটার ইফ ইউ ক্যান অ্যাফোর্ড নট ট্রাভেলিং দ্যাট মাস্ট স্টে হোম অর স্টে উইদিন ইউর সিটি, দেন এই সময়টা সবসময় থাকবে না। এরকম করে সবসময় চলতেও পারে না। একটা দেশ তো এই ভয় রাজত্ব দিয়ে অনেকদিন চলবে না আমার ধারণা। আমি আমার আশাবাদ যে ইট উইল কাম টু অ্যান এন্ড ভেরি সুন। জি, তামান্না জিচ তিনি জিজ্ঞেস করেছেন কারো যদি পাসপোর্ট আইডি থাকে সেই ক্ষেত্রে রিয়েল আইডি লাগবে কিনা। পাসপোর্ট আইডি থাকলে সাধারণত রিয়েল আইডি তাদের জন্য হলো প্রশ্ন। পাসপোর্ট আইডি দিয়ে তো আপনি ট্রাভেল করতে পারেন, পাসপোর্ট কোন দেশে সেটা আছে, তাদের তো জন্য রিয়েল আইডি কোনো আলাদা কোনো দরকার নেই। কারণ আলটিমেটলি যদি আপনি আইডি দিয়ে কোথাও যেতে চান তাহলে রিয়েল আইডির প্রশ্ন। আপনার যেমন ডোমেস্টিকলি আমরা যখন আমরা করি, কোথাও অ্যাপ্লাই করি, তখন আমরা পাসপোর্ট ছাড়াই অ্যাপ্লাই করতে পারি উইথ আইডি, দেন আপনার রিয়েল আইডি লাগবে। কিন্তু আপনি যদি পাসপোর্ট ইউজ করেন, দ্যাটস ফাইন। জি, আর একটি টেলিফোন নিয়ে আসি, দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নটি করতে হবে।
জি, আমি নিউ ইয়র্কের ম্যাডাম থেকে প্রশ্নটা করছি স্যারের কাছে। আমি আমার ওয়াইফের জন্য গত বছর সেপ্টেম্বরের 26 তারিখে অ্যাপ্লাই করছি, একটা বাচ্চা আছে আমার। তো এখন আসলে আমি এখানে সিটিজেনশিপ, তো আমার আসলে কতদিন সময় লাগতে পারে সেটা জানার জন্য আর প্লিজ যদি জানাইতেন। আপনি কি পার্মানেন্ট রেসিডেন্ট নাকি সিটিজেন? উনি সিটিজেন। আমি এখানে সিটিজেন। সিটিজেন তো কোনো ক্যাটাগরি কোনো কিছু নেই, শুধুমাত্র আপনার I-130 অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে প্রায় এখন 16 মান্থের মতো একটা সময় আছে। সুতরাং সেই হওয়ার পরে 15-16 মাসের মধ্যে না হলে আপনাদেরকে যোগাযোগ করবেন। ইউজুয়ালি কোনো টাইম নেই, আপনাদের কোনো প্রায়োরিটি ডেট নেই, সে কারণে যেটা সময় লাগবে প্রসেসিংয়ে সেই সময়ের বাইরে কিছু বলা যাবে না। মানে খুব দ্রুতই হওয়ার কথা, কিন্তু দ্রুততার মানে হলো এখন অনেকটাই সময় বেশি লাগছে, 1-1.5 বছর মিনিমাম লাগছে। সুতরাং আমার ধারণা যে আপনার এটা আপনার জন্য অনেক বেশি সময়, কিন্তু ইমিডিয়েট রিলেটিভদের জন্য এটাই হলো সময়। ধন্যবাদ। জি, আমরা আরো একটু টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ফারহানা বেগম, আমি ম্যানহাটন থেকে বলতেছি। জি, আমার কোশ্চেন হচ্ছে, আমার বাবা লাস্ট ইয়ার জানুয়ারি 15 উনি নিউ ইয়র্ক থেকে গেছেন। উনি দীর্ঘ কয়েকদিন যাবত উনি অসুস্থ, তো উনি আবার আসতে চাচ্ছেন চিকিৎসার জন্য। তো উনি কি আবার আসতে পারবেন? ওনার গ্রিন কার্ড আছে বলছেন, তাই না? জি, ওনার গ্রিন কার্ড আছে। আর সাথে আমার ভাই, ওর বয়স হচ্ছে 21, সেও আসতে পারেনি কারণ আমাদের ফ্যামিলিতে কেউ নেই, সে অনলি দ্য পারসন। তো ওরা একসাথে আসতে চাচ্ছেন। উনি কতদিন আমেরিকার বাইরে আছেন? লাস্ট ইয়ার জানুয়ারির 15 তারিখ উনারা চলে গেছেন। ওকে, সো আসলে এটা রিটার্নিং রেসিডেন্ট হিসেবে গণ্য হতে পারেন। কাজী ওনার যদি গ্রিন কার্ড ওরা যদি মানে এক্সপায়ার না করে থাকে, যেটা আমার মনে হয় এক্সপায়ার করেনি, মানে আমি দেখি না যে ওনাকে অ্যাবান্ডনমেন্টের মধ্যে এখনই ফেলতে পারেন। ওনার বয়সে যদি একটা হিসেব রাখেন, যদি বেশি হয়, তো উনি করতে পারেন, রিটার্নিং রেসিডেন্ট হিসেবে আবেদন করতে পারেন রিটার্নিং রেসিডেন্টের জন্য SB1। কিন্তু এর বাইরেও আপনার অনেক সময় আমি দেখেছি অনেকেই কিন্তু অ্যাপ্লাই করেন তাদের গ্রিন কার্ড নিয়ে, এবং তাদেরকে অনেকেই কিন্তু ঢুকতে দিয়েছে, কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে একটু ভিন্ন। সুতরাং আমার মনে হয় যে আপনি রিটার্নিং রেসিডেন্ট হিসেবে অ্যাপ্লাই করাটা অনেকটাই ভালো হবে। ধন্যবাদ। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে? হ্যালো। জি, হ্যালো, আমি তো অ্যাটর্নি মহোদয়ের সাথে কথা বলতে চাচ্ছি। জি, অ্যাটর্নি আপনাকে শুনতে পাচ্ছেন। আমার নাম শহীদ মজুমদার, আমি LA থেকে বলছি, লস অ্যাঞ্জেলেস। আমার প্রশ্নটা হচ্ছে, আমি গ্রিন কার্ড অবস্থায় আমার ওয়াইফ এবং আমার আন্ডার 21 বাচ্চার জন্য টিউশন করছিলাম। ওইটাতে আমি 2 মাস পর পর ইমেল পাচ্ছিলাম। আমি 2019-এ করছিলাম, আর এখন বর্তমানে আমি সিটিজেন হয়েছি এবং আপডেট দিছি। এখন আমার কতদিন লাগতে পারে আমি ইন্টারভিউর ডেট পাইতে, প্লাস আমার যে ছেলেটা আছে আর 2 মাস পরে তার 21 ওভার হয়ে যাবে, এবং তাকে কি আলাদা করে ফেলবে কিনা এই ব্যাপারে আমি অ্যাটর্নি মহোদয় থেকে জানতে চাচ্ছি। জি, আপনি যখনই সিটিজেন হবেন তখন আপনার যে স্পাউস এবং চিলড্রেন তারা ইমিডিয়েট রিলেটিভ হয়ে যায়। সুতরাং ইমিডিয়েট রিলেটিভ হলে আপনাকে আলাদা I-130 করতে হবে। যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছিলেন, আপনার যে চিলড্রেনগুলো তারা কিন্তু আপনার ওয়াইফের আন্ডারে ছিল ডেরিভেটিভ হিসেবে, কিন্তু যখন আপনার ইমিডিয়েট রিলেটিভ হয় তাদের কোনো ডেরিভেটিভ হয় না, থাকে না বলে ডেরিভেটিভ হিসেবে কাউকে আনা যায় না বলে আপনার নতুন করে অ্যাপ্লিকেশন করতে I-130। সুতরাং আপনাকে দ্রুত I-130 করা উচিত আপনার ছেলে মেয়েদের জন্য। ধন্যবাদ। জি, আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে? হ্যালো। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন অ্যাটর্নি সাহেবের কাছে। অ্যাটর্নি সাহেব আপনাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলবো? জি জি, হ্যাঁ, বলুন। নিশ্চয়ই।
হ্যাঁ, আমার কোশ্চেনটা হলো, আমি পলিটিক্যাল অ্যাসাইলাম করে আমার গ্রিন কার্ড হয়েছে 2.5 বছর আগে। তো আমি গত বছর আমি আমার ফ্যামিলি সহ, আমার বউ বাচ্চা আছে এখানে, তো আমরা বিদেশে গেছি, ইউরোপে গেছি, ওমরাতে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। এখন আমাকে অনেকে বলতেছে যে এই মানে পলিটিক্যাল অ্যাসাইলামে যেহেতু আপনি আমি ট্রাভেল করতে চাই এই সামারে, তো আমার কি কোনো দেশে যাওয়াটা কি কোনো রিস্কের কোনো ব্যাপার আছে আমার বা আমার ফ্যামিলির? ইয়েস অ্যান্ড নো অ্যান্সার। ঘটনাটা হলো, আপনি অলরেডি যদি শুনে থাকেন আমার মনে হয় যে অনুষ্ঠানগুলো, তাহলে আপনি বুঝতে পারবেন এখন অনেকগুলো আইন আছে যে আপনার কোনো সমস্যা নেই, আইনগতভাবে কোনো সমস্যা আমরা বলতে পারবো না, কিন্তু আপনি নিজেই প্রশ্ন করে দেখেন যে আপনার কোনো দুর্বল কোনো দিক আছে কিনা, যে দুর্বল দিকটা আপনার ডিরেগেটরি হিসেবে ব্যবহৃত হতে পারে, আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। অবশ্যই আপনাকে আমরা বলবো না যে আপনি অনেয়ারে আপনি বলতে থাকুন, কিন্তু ডিসিশন ইজ ইয়োর্স। কারণ হলো যে কোনো ডিরেগেটরি ইনফরমেশন জন্য আপনাকে কিন্তু প্রশ্ন করলে সেটা আপনার বিপক্ষে যেতে পারে। আমাদের অনেক সময় ছোটোখাটো ভুল ত্রুটি থাকে, যেগুলো কিন্তু এখন আর ভুল ত্রুটি হিসেবে অনেক সময় দেখা হচ্ছে না। আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনার নামের ভেরিয়েশন থাকার কারণে কিন্তু তাকে একদম বলে দেওয়া হচ্ছে যে তুমি মিথ্যা বলেছো তোমার অ্যাপ্লিকেশনে। আর আমাদের দেশে তো অনেক সময় অনেক ভেরিয়েশন থাকে। সুতরাং যদি আপনি অলরেডি অ্যাপ্লিকেশনের মধ্যে বলে থাকেন যে আমি এটা ব্যবহার করেছিলাম ভিন্ন নাম, ইউ আর ফাইন। যদি কোনো কারণে আপনি ব্যবহার না করে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। সুতরাং জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ যে আপনার কোনো রকম তথ্য কোনো জায়গায় আপনাকে প্রশ্ন করার মতো অবস্থায় আছে কিনা। যদি থেকে থাকে আমি ইন ইউর শুজ আই উড নট হ্যাভ লেফট দ্য কান্ট্রি। জি, আরো একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসি। দর্শকে আছেন সাথে, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজান বলছি, নর্থ ব্রঞ্জ থেকে। আমি 2 মাস যাবত আসছি ইমিগ্রেন্ট ভিসায়। তো আমি স্টেট আইডি, গ্রিন কার্ড সবকিছু পাইছি। এখন কি আমি বাংলাদেশে যাইতে পারবো? এটি আমার প্রশ্ন স্যার। অবশ্যই আপনার একটু আগে যে প্রশ্নটা আমরা উত্তর দিলাম, আমার মনে হয় সেই প্রশ্নগুলো আপনার জন্য থাকে। তবে ইমিগ্রেন্ট বিষয়ে যখন আপনি এসছেন, আমার ধারণা ইউ আর ফাইন। আপনি নিশ্চয়ই 2 মাসের মধ্যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকার কোনো সম্ভাবনা নেই। অল দিস টুগেদার আই ডু নট সি এনি প্রবলেম ফর ইউ। ধন্যবাদ। অশোক কর্মকার, আমরা যদি মোটা তাকে বলি, তাহলে যাদের আসলে ক্রিমিনাল রেকর্ড আছে তাদের ক্ষেত্রে আসলে এয়ারপোর্টে ট্রাভেল করা কিংবা অন্য দেশে যাওয়ার বিষয়টা একটু এড়িয়ে যাওয়াই ভালো। আপনি কি এরকম পরামর্শ দিচ্ছেন? শুধু একটু না, খুব বেশিভাবেই ভালো। তার কারণ হলো এখন ছোটখাটো কোনো ঘটনাও যদি কনভিকশন হয়ে থাকে, তাহলে রেড ফ্ল্যাগ আপনার জন্য। যদি কোনো রকম এখন যেটা আছে যে প্রসিকিউটেড হলেও চার্জ যদি আনা হয়, তাহলে তারা আপনাকে কাস্টডিতে নিতে পারে। দিস ইজ আনফেয়ার, বাট দিস ইজ গোয়িং অন রাইট নাও। অর্থাৎ আইনের যে প্রয়োগটা আগে অনেক শিথিল ছিল, সেটি এখন কড়াকড়ি হচ্ছে এবং ক্ষেত্র বিশেষ আসলে অনেক বেশি কড়াকড়ি কিংবা তার থেকেও বেশি হচ্ছে। কড়াকড়ির চেয়েও বলতে পারেন এটা আনফেয়ারলি ব্যবহার করা হচ্ছে। কারণ আপনার যদি কেউ প্রসিকিউটেড হয়, চার্জড হয়, তার মানে কিন্তু কনভিক্টেড না। যে আমাদের লয়ের যে ম্যাক্সিম আছে, সেখানে এভরিওয়ান ইজ বিলিভ টু বি ইনোসেন্ট আনটিল প্রুভড টু বি গিলটি। তো এখানে ঠিক উল্টোটাই হয়ে যাচ্ছে। সেটা বললাম যে এটা শুধুমাত্র মানে আমাদের জন্য এটা রিয়েলি আনফরচুনেট এবং আনফেয়ার। জি, আরো একজন দর্শকের টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে? আমি হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। আমি রুম্পা বলতেছি। আমি নিউ ইয়র্ক সিটি থেকে, জামাইকা থেকে ফোন দিচ্ছি। জি, আমি 1 বছর হয়েছে নিউ ইয়র্কে আসছি। আমি চাচ্ছি যে আমার মার জন্য অ্যাপ্লাই করবো। আমি গ্রিন কার্ড হোল্ডার। তো আমি কি এখন করতে পারবো, না আমি সিটিজেন হলে মানে করলে ভালো হবে, কোনটা? আপনার মায়ের জন্য? হ্যাঁ, আমার মায়ের জন্য। আপনার মায়ের জন্য হতে আপনাকে অপেক্ষা করতে হবে সিটিজেন হওয়া পর্যন্ত। সরি। জি, গ্রিন কার্ড নিয়ে এই মুহূর্তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জি দর্শক কে আছেন সাথে? জি, আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ আল আসাদ বলছিলাম জ্যামাইকা থেকে। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন।
আমি আমার ওয়াইফের জন্য 2022 অক্টোবরে অ্যাপ্লাই করেছি, তখন আমি গ্রিন কার্ড হোল্ডার ছিলাম। 2023 সালে আমি সিটিজেন হয়েছি। তো তারপর আমি আমার ফাইলটা আপডেট করেছি অ্যাজ এ সিটিজেন, এবং আমার ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছি 2024 সালে নভেম্বরে। তো দুটো কেসই অ্যাপ্রুভ হয়েছে, বলছে এনভিসি তে আছে। তো দুটা কেসই এখন অ্যাজ এ সিটিজেন হিসেবে আমি অ্যাপ্লাই করেছি। তো কতদিন লাগতে পারে? ওকে, ধন্যবাদ। এই প্রশ্নটা আপনি দেখবেন ভেরি ডিফিকাল্ট হচ্ছে, কারণ হলো যে আপনাদের কোনো প্রায়োরিটি ডেট থাকার কথা না, সুতরাং আপনার ইমিডিয়েটলি আপনাদের কেস প্রসেস করার কথা, কিন্তু ব্যাকলগের কারণে যে দেরিটা হচ্ছে সেটাই হলো দেরি। সুতরাং ঠিক কতটা সময় লাগবে বলা মুশকিল, তবে যদি অ্যাপ্রুভ যেহেতু হয়েছে তো আপনি অ্যানাদার 1 ইয়ার আপনি অপেক্ষা করতে পারেন, কারণ এনভিসি থেকে এখন এনভিসিতে যাবে, এনভিসি থেকে এম্বাসিতে যেতে যে সময়টা লাগছে, একটা অভিজ্ঞতায় বললাম যে আরো বছর খানিক আপনি অপেক্ষা করতে পারেন, বাট ডোন্ট টেক দিস অ্যাজ এনি ডেফিনিট অ্যান্সার যে আপনার 1 বছর। আরেকটি টেলিফোন নিতে চাই, দর্শক কে আছেন সাথে? আমি বার্দিনী থেকে নারায়ণ বাবু বলছি। আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে। বলুন প্লিজ। আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি যে 2008 নভেম্বরে, এটি অ্যাপ্রুভ হয়েছে 2008। এখনো পর্যন্ত কোনো বিশেষ সংক্রান্ত কোনো কাগজপত্র পাই নাই। আপনার প্রশ্নটা হলো আপনি আপনার কেস এটা এনভিসিতে চলে যাওয়ার কথা অলরেডি, যদি না যেয়ে থাকে এনভিসিতে তাহলে আপনাকে এনভিসি কে ইনকোয়ারি করতে হবে প্রথম, যে এনভিসি থেকে আপনাকে কেস নাম্বার এবং ইনভয়েস নাম্বার দেবে, সেই অনুসারে সেটা পেলে দেন আপনি পেমেন্ট করে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। সুতরাং আপনার উচিত হবে যে এনভিসি থেকে যোগাযোগ করা যে কেস নাম্বার এবং ইনভয়েস নাম্বারের জন্য। ধন্যবাদ। জি, অ্যাটর্নি অশোক কর্মকার সঙ্গেই থাকবেন। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, এরপরে এসে আমরা আবারও আলোচনা করব। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে টিভিএন অ্যানালাইসিসে অ্যাটর্নি অশোক কর্মকার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইনে। দর্শক আপনারা যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। যে কোনো মতামত জানাতে পারেন, ইমিগ্রেশন অথবা আইনি যে কোনো পরামর্শের জন্য টেলিফোনও করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আমরা টেলিফোন দিয়ে শুরু করতে চাই। কে আছেন সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আমার নাম মেহেদি, আমি জামাইকা থেকে বলছি। জি, আমি এখানে সিটিজেন। আমার ওয়াইফের গ্রিন কার্ড হচ্ছে 3 বছর। আমি সিটিজেন, আমার ওয়াইফের সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছিলাম। সিটিজেনশিপ নিউট্রালাইজেশন ইন্টারভিউর পর ও পাস করছে, একটা কাগজ দিছে, কিন্তু রেজাল্টটা ফোল্ড করে রাখছে। একদিন পরে আমি অনলাইনে চেক করে দেখছি ইউ আর ডিনাইড। তারপর চিঠিটা কয়েকদিন পরে আমি চিঠি পাইছি কেন ডিনাইড। চিঠিতে লেখছে আমার সিটিজেনশিপের বয়স এখন 3 বছর হয় নাই, আমার সিটিজেনশিপের বয়স হচ্ছে মাত্র 11 মাস। আচ্ছা, এখন কি আমি এটা কি আপিল করলে কি কোনো লাভ হবে? আমার সিটিজেনশিপের বয়সটা 11 মাস হয়েছে মাত্র, এই কারণে আমার ওয়াইফের সিটিজেনশিপটা অ্যাপ্লিকেশনটা ডিনাইড করে দিচ্ছে, কিন্তু সে পাস করছে, ডিনাইড করে দিচ্ছে। এখন কি আমি আপিল করলে কোনো সুবিধা করতে পারবো? ধন্যবাদ। আপনার ডিনাইলটা হয়েছে একটা প্রসিডিউরাল কারণে এবং লিগাল কারণে, সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে। সুতরাং আমার মনে হয় না যে আপিল করলে আপনি কোনো লাভবান হবেন। আলটিমেটলি আপনি প্রমাণ করতে, এটা তো অলরেডি টাইমের প্রশ্ন, সে টাইম পেয়ে যেতে হয়নি, সেরকম আপিল করার কোনো মানে হয় না। ধন্যবাদ। জি, আরো একটি টেলিফোন নেই, পরবর্তীতে কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলম বলছিলাম কুইন্স থেকে। আমার একটা কোশ্চেন, আমি অ্যাসাইলাম করে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছি। অ্যাপ্লিকেশন করার 1 বছর পরে আমার ওয়াইফের গ্রিন কার্ড আসছে, আমারটা এখনো আসে নাই। আমার ছোট একটা মেয়ে আছে, আমার মেয়েটাও আসে নাই। তো
প্রায় 4 মাস আগে আমার ওয়াইফেরটা আসছে। তো এরকম কি হয় আমি জানতে চাচ্ছিলাম অ্যাটর্নি সাহেবের কাছে। জি, ওকে, আমি যদি বলে থাকি যে আপনাদের একই সময় সবকিছু হওয়ার পরও আপনারটা আসেনি, আমাদেরটা এসে গেছে, এটা তো ইট ডাজ হ্যাপেন সামটাইম। মানে যদিও আপনি অ্যাপ্লিকেশন একই সাথে আসার কথা আমরা প্রত্যাশা করি, কিন্তু অনেক সময় এটা দেরি হতে পারে। আমি এখনো কোনো রকম সমস্যা দেখি না, তাই এটা আনরিজনেবল টাইমও না। অবশ্যই আপনি যদি এখানে আরো 2-3 মাসের মধ্যে না আসে, দেন অবশ্যই কন্ট্যাক্ট অ্যান অ্যাটর্নি। ধন্যবাদ। জি, পরবর্তীতে কোন দর্শক আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি আলমারি থেকে শাহাদাত বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম, শাহাদাত বলুন। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম প্রায় 2 বছর 6 মাস হয়েছিল। তো আমি গত 2 মাস আগে সিটিজেনশিপ পাওয়ার পরে আমি সেটা আমার অনলাইন অ্যাকাউন্টে আপডেট করছিলাম। আপডেট করার পরে ওরা আমার থেকে আরএফি চাইছিল প্রায় 6-7টা এভিডেন্স। তা আমার প্রশ্ন হলো, আমি ওই এভিডেন্স গুলা আমার যে অনলাইনে অ্যাকাউন্ট ছিল আমি ওইখানে আপনার আপলোড করছি, মানে বাই মেইলে আমি পাঠাই নাই। তো আমি কি মানে ওটাকে ওরা অ্যাকসেপ্ট করবে? আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটা বেবি হয়েছিল, আমি বেবিটা তখন অ্যাড করিনি, কিন্তু ওরা আমার যখন আরএফি চাইছিল ওরা এখানে প্রশ্ন রাখছে আমার যদি কোনো বেবি হয়ে থাকে সেখানে তার বার্থ সার্টিফিকেট দিতে। আমি সেটা আপলোড দিচ্ছি। তো এটা দেওয়ার জন্য আমার জন্য এখন কি আলাদাভাবে বেবির জন্য অ্যাপ্লাই করতে হবে, নাকি আমার এখানে যেটা আপডেটটা দিচ্ছি সেটা হয়ে যাবে? দুটোই। যে আপনি সিটিজেন হওয়ার কারণে আমার মনে হয় যে আমরা কিছুক্ষণ আগে একই ধরনের আনসার করেছি। যেহেতু আপনি এখন সিটিজেন হয়েছেন, আপনার এখন ইমিডিয়েট আপনার বেবি আপনার ইমিডিয়েট রিলেটিভ, তার জন্য কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে। ধন্যবাদ। জি, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। অশোক কর্মকার, এই যে বর্তমানে আসলে যে পরিস্থিতিগুলো চলছে, অনেক বেশি হয়তো বা আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, অনেক বেশি কড়াকড়ি হচ্ছে, নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে, অনেকে হয়তো আপিল করছেন, অনেকে হয়তো মামলায় জড়িয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে পুরো ইমিগ্রেশনের যে প্রক্রিয়াটা, সব ধরনের যেই ইমিগ্রেশন প্রক্রিয়া, সেই জায়গাটা কি অনেক বেশি ব্যাকলগের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, কিংবা পুরো সিস্টেমটা কি অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ঘটনাটা হলো যে সরকার প্রসিকিউটর যেগুলো কাজ করছেন, এর ফলে তারা চেষ্টা করছেন যে ব্যাকলগটা কমিয়ে আনতে, কিন্তু আলটিমেটলি আপনি যেটা বললেন আলটিমেটলি ব্যাকলগ বাড়ছে। কারণ হলো যাদেরকে যদি না কাউকে আপনার এক্সপায়ার রিমুভাল করে থাকে আমেরিকার বাইরে, আমরা জানি না, এই ঘটনা নিয়ে আমরা দেখছি, কিন্তু যারা দেশের মধ্যে থাকছেন তারা কিন্তু এপিল এবং পরবর্তী সার্কিট কোর্টগুলোতে যাচ্ছেন। সুতরাং আলটিমেটলি ইন মাই ভিউ এই ব্যাকলগস কমছে না, বরং বাড়ছে। অবশ্যই অনেক ইমিগ্রেশন চার্জ এখন বিভিন্ন ছোটখাটো কারণে অনেক কেসকে কিন্তু প্রিটারমিট করছে। প্রিটারমিট করা মানে হলো যে এটা বিচার পর্যন্ত তারা দিচ্ছেন না, তার আগে এটাকে বাদ দিয়ে দিচ্ছেন, বলছে যে এখানে অনেক জায়গায় ঘাটতি রয়ে গেছে, কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি, সুতরাং আমরা এটা বাতিল করে দিলাম। যদিও আগে সবসময় কিন্তু ইমিগ্রেশন জাজরা সময় দিতেন কোনো ঘাটতি থাকলে। আমি একই সাথে বলি সব ইমিগ্রেশন জাজ কিন্তু এটা করছে না, কিছু কিছু জাজ করছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে হজবরল যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এর ফলে ব্যাকলগ একদিকে দেখাচ্ছে কমছে, কিন্তু আসলে এটা বেড়ে যাচ্ছে। মানুষ তো আপিলে যাবে, সার্কিট কোর্টে যাবে, সেটা আলটিমেটলি কিন্তু কমছে না। ধন্যবাদ। জি, আমরা আরো একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। দর্শক কে আছেন সাথে আমাদের? হ্যালো, জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমার নাম আরিফুল ইসলাম। আমি আমার আম্মার নামে অ্যাপ্লাই করছি 2023 আগস্টের 25 তারিখে, বাট এখন পর্যন্ত কোনো মানে অ্যাপ্রুভ লেটার পাই নাই। এই জন্য কি করতে পারি, বা প্রসেস ঠিক আছে কিনা? ধন্যবাদ। প্রথমত হলো, যদি আপনি অ্যাপ্রুভাল না পেয়ে থাকেন তাহলে আপনি একটা অ্যাকাউন্ট, আমি আপনার একটা অ্যাকাউন্ট করে দেখতাম, যোগাযোগ করতাম যে কোনো রকম কোনো আপনি মিস করেছেন কিনা।
যেমন কোনো কমিউনিকেশন আরএফি কোনো মিস করেছেন কিনা। যদি মিস না করে থাকেন তাহলে ইউ ক্যান ওয়েট, আর এটা দেখবেন যে আপনার প্রসেসিং টাইমটা কত আছে। সুতরাং এর বাইরে আমি তো দেখি না, তবে আপনার উচিত হবে প্রথমত দেখা যে কোনো আরএফি আপনি মিস করেছেন। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী দর্শকের টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি এবং আশা করছি আপনিও ভালো আছেন। জি আমার কোয়েশ্চেনটা হলো, জি জি আপু থ্যাংক ইউ। আমার কোয়েশ্চেনটা হলো জানুয়ারির 9 তারিখ আমি আমার ওয়ার্ক অথরাইজেশন রিসিভ করছি ক্যাটাগরি CO8, বাট জানুয়ারি 15 তারিখ আমার অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে। তো এখন আমি এটা ওয়ার্ক অথরাইজেশনটা আপডেট করার কোনো সিস্টেম আছে কিনা বা কোনো ফি পে করতে হবে কিনা, এইটাই কোয়েশ্চেন। জানুয়ারি 15 তারিখ গ্রান্টেড হয়েছে অ্যাসাইলাম। ওকে, ধন্যবাদ। প্রথমে আপনার কনগ্রাচুলেশন। দ্বিতীয়ত হলো আপনার CO8 এর যে আপনার ওয়ার্ক পারমিট আপনি পেয়েছেন সেটা এখনকার জন্য প্রযোজ্য না। আপনার A5 হবে ক্যাটাগরি। আপনি বেটার হবে আপনি নতুন করে অ্যাপ্লাই করুন এবং সেখানে কোনো আপনার সরকারি ফি দিতে হবে। ধন্যবাদ। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি আমরা আবার আলোচনায় ফিরতে চাই। অ্যাটর্নি অশোক কর্মকার, এই যে এত প্রসেস চলছে, অনেকেই হয়তো টার্মিনেট হচ্ছেন, অনেকে ডিপোর্টেশন হচ্ছেন, অনেকে নানাবিধ জেরার মুখে পড়ছেন, কেউ কেউ হচ্ছে শাস্তি কিংবা জরিমানার মুখোমুখি হচ্ছেন। এই তালিকাগুলোর ভেতরে আপনার কাছে যে অভিযোগগুলো আসে কিংবা আপনার তো যোগাযোগ রয়েছে, এই তালিকাগুলোর ভেতরে কি নিরপরাধ মানুষও ঢুকে যাচ্ছেন? ধন্যবাদ। নিরপরাধের কারণ নিরপরাধ মানুষকে অপরাধ করার খুব একটা আমি দেখি না। আর ছোটখাটো যে ভায়োলেশন গুলো এখন অপরাধ হিসেবে দেখা হচ্ছে মানুষের উপরে। সাধারণভাবে যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই বা কোনো ফ্রড নেই, তাদের জন্য কোনো সমস্যা আমি এখন দেখি না। প্রত্যেককে কোনো না কোনো ভাবেই কিন্তু কোনোভাবেই একটা ঘটনা আছে, হয়তো আপনার খেয়াল নেই অথবা মনে করেছেন এটা কোনো এমন সিগনিফিকেন্ট না। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলতে চাই এটা তো আমেরিকা, এটা সৌদি আরব না যে আপনি ভোরবেলা উঠে দেখবেন যে আপনাকে বলবেন যে আপনি চলবেন। এখানে সেই রকম সম্ভাবনা যেমন কম আছে, যত নির্দিষ্ট কোনো যদি কোনো সমস্যা না থেকে থাকে, যেটা আমি বললাম ক্রিমিনাল কোনো ঘটনা আইনের কাছে আপনার কোনো যদি আপনার কনফার্মেশন না থেকে থাকে, ইউজুয়ালি আপনার ভয় করার কিছু নেই। ইউজুয়ালি ভয় করার কিছু না কিছু থাকতে হবে। জি, এবং তবে আসলে প্রতিদিনের যে আমাদের যে যাপিত জীবন চলাফেরা কিংবা সবকিছুতে কিছুটা বাড়তি সচেতন কিংবা একটু বাড়তি সাবধানতা অবলম্বন করার উপরে আপনি পরামর্শ দিচ্ছেন। অ্যাটর্নি অশোক কর্মকার, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের সবাইকে ধন্যবাদ। গুড নাইট। জি, শুভরাত্রি দর্শকদেরকে জানাবো আমার পক্ষ থেকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।